হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? প্রতিদিনের মতো আজকে আবারও সঠিক সময়ে চলে আসলাম তোমাদের মাঝে তোমাদের পছন্দের নাটক ভাগ্যরেখা নাটকের 490তম পর্ব নিয়ে। তো ভিউয়ার্স, আজকের এই 490তম পর্বে রয়েছে মজার মজার ধামাকা, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে, তাহলে তোমরা নাটকটির পুরো ঘটনা বুঝতে পারবে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 490তম পর্বে। তোমাদের দেখাবো যে বরুণ মারা গেছে বলে বরুণের ছবি নিয়ে সবাই বরুণের জন্য পুজো করে, আর কীর্তি পাগলের মতো ঘুরে বেড়ায়। বাবা মা আসে কীর্তির কাছে, কীর্তির বাবা আসে অভয়ের বাবার কাছে এবং অভয়ের বাবাকে বলে, ভাইজান আমি জানি না এসব কিভাবে হয়েছে, কিন্তু বরুণকে হারানোর শোকে আমার মেয়েটা পাগল হয়ে যাবে, আপনি দয়া করে আমার মেয়েটাকে দেখে রাখবেন। আর কীর্তির মা এসে শ্রদ্ধাকে জড়িয়ে ধরে। কীর্তির মা শ্রদ্ধাকে বলে, শ্রদ্ধা বেটা, কীর্তি কোথায়? কীর্তির মা কান্না করে আর বলে, অনেক কষ্ট পেয়েছে বরুণকে হারিয়ে, আর নানাজিও তো পাগল হয়ে যাবে। তখন শ্রদ্ধা কান্না করে আর বলে, মা এসব কিছু আমার জন্যই হয়েছে, আমি বরুণকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসতে পারিনি। শ্রদ্ধার মা যখন শ্রদ্ধার সাথে কথা বলছিল, আর তখন সেখানে আসে কীর্তি। কীর্তিকে দেখে কীর্তির মা দৌড়ে যায় কীর্তির কাছে এবং কীর্তিকে জড়িয়ে ধরে কান্না করে। তখন পুরোহিত মশাই সবাইকে বলে একে একে এসে বরুণের ছবির উপর ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য। তখন বরুণের মা প্রথম শ্রদ্ধাঞ্জলি দেয় বরুণকে। বরুণের মা যখন বরুণের ছবির উপর ফুল দিচ্ছিল, তখন বরুণের মা অনেক কান্না করে, আর কীর্তির মা এসে বরুণের মাকে জড়িয়ে ধরে কান্না করছিল। সবাই একে একে শ্রদ্ধাঞ্জলি দেয়। শ্রদ্ধা যখন বরুণের ছবির উপরে ফুল দিতে লাগে, আর তখনই কীর্তি শ্রদ্ধার হাত চেপে ধরে আর শ্রদ্ধাকে বলে, দিদি তুই যে হাত দিয়ে আমার বরুণকে মেরে ফেলেছিস, আজ সেই হাত দিয়ে বরুণের ছবির উপর ফুল দিচ্ছিস। কীর্তি শ্রদ্ধাকে আরো বলে, দিদি তোর সাহস হলো কিভাবে আমার বরুণের ছবির ওপরে ফুল দেওয়ার? তোকে এত সাহস কে দিল দিদি? তুই আমার বরুণের ছবিতে হাত দিবি না দিদি। অনেক নাটক করেছিস দিদি তুই, আর তুই এসব নাটক বন্ধ কর। সবার সামনে শ্রদ্ধাকে অনেক অপমান করে কীর্তি, তারপরে শ্রদ্ধা কিছু মনে করে না, শ্রদ্ধা শুধু কান্না করে বরুণের জন্য। তখন অভয় এসে কীর্তিকে বলে, কীর্তি তোমার তামাশা বন্ধ করো, আজকের দিনটা অন্তত এইসব তামাশা করো না। তখন কীর্তি বলে, তামাশা আমি করছি না অভয়, তামাশা করেছে তো তোমার বউ শ্রদ্ধা। শ্রদ্ধা তো আমার বরুণকে নিজের হাতে মেরে ফেলেছে, আমি শ্রদ্ধাকে কোনোদিনই ক্ষমা করব না। কীর্তি যখন চিৎকার করছিল, তখন বরুণ কীর্তিকে অনেক থামানোর চেষ্টা করে, কিন্তু কীর্তি কারো কথাই শোনে না। আর তখন কীর্তির মা এসে কীর্তির কাছে, কীর্তির মা কীর্তিকে বলে, তুমি এসব কি বলছো কীর্তি? শ্রদ্ধা বরুণের কিছু করেনি। তখন অভয় ও সব সত্য কথাগুলো কীর্তিকে বলে, কীর্তি তুমি জানো শ্রদ্ধা বরুণের জন্য কত কিছু করেছে? শ্রদ্ধা বরুণকে বাড়িতে ফিরে নিয়ে আসার জন্য অনেক চেষ্টা করেছে, দিনরাত খুঁজেছে বরুণকে। শ্রদ্ধা নিজের খাওয়া দাওয়াটাও বন্ধ করে দিয়েছে তোমার জন্য, তোমার চিন্তা করতে করতে। কীর্তি তুমি শ্রদ্ধাকে একবার বোঝার চেষ্টা করো কীর্তি। এসব কথা বলার পরে অভয় সেখান থেকে চলে যায়, আর শ্রদ্ধা কীর্তিকে বলে, কীর্তি আমি তোর দুশ্মন না, আমি তোর বোন কীর্তি, আমি তোর সব সময় ভালো চাই। তখন কীর্তি বলে, তুমি আমার সব সময় ভালো চাও তাই না দিদি? তাই তুমি আমাকে একা করে দিলে, তুমি আমার বরুণকে সারা জীবনের জন্য দূরে ঠেলে দিলে। কীর্তি আরও বলে, দিদি তুই আমার বরুণকে মেরে ফেলেছিস। তখন শ্রদ্ধা বলে, তুই বিশ্বাস কর কীর্তি, আমি বরুণকে মারিনি। শ্রদ্ধার কথা বিশ্বাস করে না কীর্তি। কীর্তি যখন বারবার একটা কথাই শ্রদ্ধাকে বলছিল যে তুই আমার বরুণকে মেরে ফেলেছিস, আর তখনই বরুণের মা কীর্তির গালে চড় মারে, আর তখন সবাই অবাক হয়ে যায়। তখন বরুণের মা কীর্তিকে বলে, বরুণ মারা যাওয়ার জন্য দায়ী শ্রদ্ধা না, কীর্তি তুমি, তুমি আমার বরুণকে মেরে ফেলেছো। তোমাকে বরুণ অনেক ভালোবেসেছিল, কিন্তু তুমি বরুণের ভালোবাসাটা বুঝতে চাওনি। আজ বরুণ তোমাকে বাঁচাতে গিয়ে মারা গেছে, এখানে শ্রদ্ধার কোনো দোষ নেই। শ্রদ্ধা তো আরো বরুণকে বাঁচানোর চেষ্টা করেছে। আজ তোমাকে বিয়ে করে আমার ছেলেটার জীবনটা শেষ হয়ে গেছে কীর্তি, আজ তোমার জন্যই আমি আমার ছেলেকে হারিয়ে ফেলেছি। তোমাকে বিয়ে করে আমার ছেলে কোনোদিনই শান্তি পায়নি, আজ আমি আমার ছেলেকে হারিয়েছি, আমি তোমাকে কোনোদিনই ক্ষমা করব না কীর্তি। বরুণ চলে যাওয়ার জন্য শুধু তুমি দায়ী কীর্তি। তখন বরুণের মা অনেক কান্না করে, আর শ্রদ্ধা বরুণের মাকে বোঝায়। আর তখন কীর্তির মা কীর্তিকে বলে, কীর্তি তুমি আমার সাথে বাড়িতে ফিরে চলো, এখানে থাকলে তুমি পাগল হয়ে যাবে কীর্তি। আর তখন অভয়ের মা বলে, আপনার মেয়েকে আপনার বাড়িতে নিয়ে চলে যান, আমাদের পরিবারটা একটু শান্তিতে থাকুক। তখন কীর্তি অভয়ের মাকে বলে, চাচিজি আপনারা তাহলে আমাকে বাড়ি থেকে তাড়ানোর জন্য এইসব প্ল্যান করেছিলেন? তখন কীর্তি অভয়ের মাকে ভুল বুঝে। শ্রদ্ধা কীর্তিকে বোঝাতে গেলে কীর্তি শ্রদ্ধাকে বলে, আমি আমার বরুণকে না পাওয়া পর্যন্ত কোথাও যাব না। এই কথা বলে কীর্তি তার রুমে চলে যায়। এখন ঠাকুরমশাই সবাইকে বলে, আপনারা এসব বাদ দিয়ে বরুণের শান্তির জন্য প্রার্থনা করুন। তখন সবাই বরুণের জন্য কান্না করে আর প্রার্থনা করে। আর ওইদিকে কীর্তি মনে মনে বলে, দিদি তোর জন্যই আমাকে এত অপমান সহ্য করতে হয়েছে, তোকে আমি ছাড়বো না।
তুই আমার বরুণকে আমার জীবন থেকে দূরে সরিয়ে দিয়েছিস দিদি। তুই আমাকে একা একা করে দিয়েছিস। তোর অনেক স্বপ্ন এই পরিবার নিয়ে থাকা, তাই না দিদি? তোর স্বপ্ন এবার আমি ভেঙে দেব। তোকে এই পরিবার থেকে আমি আলাদা করেই ছাড়বো। তোকে আমি কোনোদিন মাফ করব না দিদি। তোর জীবনকে আমি বরবাদ করে দেব। কীর্তি এইসব কথা বলে আর কান্নায় ভেঙে পড়ে। আর ওইদিকে শ্রদ্ধা ঠাকুরের কাছে প্রার্থনা করে আর বলে, কীর্তি, তোর দিদি তোর সব সময় পাশে আছে। তুই কোনো চিন্তা করিস না কীর্তি। আমি তোর আর তাইজির কিছু হতে দেব না কীর্তি। আমাদের এই পরিবার একসাথে থাকবে। পুজো শেষ হওয়ার পরে কীর্তির মা বরুণের মায়ের থেকে ক্ষমা চাই। কীর্তির মা বরুণের মাকে বলে, নানাজি, আমি কীর্তির হয়ে আপনার থেকে ক্ষমা চাচ্ছি। আপনি আমার মেয়েকে ক্ষমা করে দিন। এই কথা বলে কীর্তির বাবা মা সেখান থেকে চলে যায়। তখন পাড়া প্রতিবেশীরা সবাই সেখান থেকে চলে যায়। তখন বরুণের মা কান্না করে আর বরুণের ছবির সামনে বসে থাকে। শ্রদ্ধা যখন ঋতু পিসিকে বলে, ঋতু পিসি, কীর্তি এবং তাইজিকে কিছু খাওয়াতে হবে, তা না হলে তারা অসুস্থ হয়ে যাবে। শ্রদ্ধা যখন এসব কথা বলছিল আর তখন সেখানে আসে কীর্তি। কীর্তি শ্রদ্ধাকে বলে, দিদি, তুই তো অনেক নাটক করতে পারিস। তুই বরুণকে মেরে ফেলে এখন নাটক করছিস। তুই কি চাস দিদি? তুই এই বাড়ির রাজরানী হতে চাস? তখন শ্রদ্ধা কান্না করে আর বলে, তুই আমাকে ভুল বুঝিস না কীর্তি। আমি তোদের জন্য অনেক চিন্তা করি। আমি তোর কখনো খারাপ চাইনি কীর্তি। কিন্তু বারবার শ্রদ্ধাকে ভুল বোঝে কীর্তি। তখন কীর্তি বলে, তুই আমাদের জন্য অনেক চিন্তা করিস, তাই না দিদি? তুই আর কত নাটক করবি? কীর্তি যখন এসব কথা বলছিল তখন বরুণের মা বলে, তুমি আমার ছেলেকে বেঁচে থাকতেও শান্তি দাওনি। এখন আমার ছেলে মারা গেছে, তাও তুমি আমার ছেলেকে শান্তি দেবে না? তুমি বারবার কেন এইসব তামাশা করছো কীর্তি? তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও কীর্তি। এসব কথা বলার পর বরুণের মা সেখান থেকে চলে যায়। আর কীর্তি শ্রদ্ধার দিকে রেগে তাকিয়ে থাকে। অতঃপর বরুণের মা যখন বাড়ি থেকে বের হয়ে চলে যেতে লাগে তখন শ্রদ্ধা গিয়ে বরুণের মাকে আটকায়। শ্রদ্ধা বরুণের মাকে গিয়ে বলে, তাইজি, আপনি দয়া করে কোথাও যাবেন না। আপনি চলে গেলে আমরা কাকে নিয়ে থাকবো? তাইজি, আমার কোনো ভুল হলে আপনি আমাকে ক্ষমা করে দিন। তাও আপনি এই বাড়ি থেকে কোথাও যাবেন না। তখন বরুণের মা বলে, শ্রদ্ধা, তুমি কোনো ভুল করনি। তখন অভয়ের বাবা বরুণের মাকে বলে, ভাবি, ভাই মারা যাওয়ার পরে আপনি আমাদের সাথে থেকেছেন। আজ আপনি যদি চলে যান তাহলে আমার মাথার উপর থেকে ছায়া হারিয়ে ফেলবো। তারপরও বরুণের মা চলে যেতে লাগে। আর তখন সেখানে আসে অভয়। অভয় বরুণের মাকে বলে, তাইজি, বরুণ নেই তো কি হয়েছে? আমি তো আছি। আমি তো আপনার ছেলের মতোই। অভয় ও বরুণের মাকে অনেক বোঝায়। অতঃপর অভয় বরুণের মাকে বাড়িতে নিয়ে যায়। পরের দিন শ্রদ্ধা যখন সব খাবার রান্না করে খাবারগুলো নিয়ে আসতে লাগে আর তখনই শ্রদ্ধা পড়ে যেতে লাগে। তখন অভয় এসে শ্রদ্ধাকে ধরে। তখন শ্রদ্ধা অভয়ের সামনে কান্না করে আর বলে, অভয়, আমরা বরুণকে হারিয়ে ফেলেছি। তখন অভয় শ্রদ্ধাকে বোঝায়। অতঃপর শ্রদ্ধা অভয়কে বলে, অভয়, আমাদের সবসময় কীর্তি এবং তাইজির খেয়াল রাখতে হবে, তা না হলে বরুণের আত্মা শান্তি পাবে না। আর তখন অভয়ের বাবা সবাইকে ডাকে পুজো করার জন্য। অভয়ের মা শ্রদ্ধাকে বলে, শ্রদ্ধা, তুমি আগে গিয়ে পুজো করো। তখন শ্রদ্ধা বলে, তাইজি, আপনি আর কীর্তি আগে পুজো করুন, তারপর আমরা পুজো করছি। অতঃপর শ্রদ্ধা বরুণের শান্তির জন্য গরিবদের খাবার খাওয়ার আয়োজন করে। তখন অভয় বাড়িতে আসে গরিব মানুষগুলোর সাথে। কীর্তিকে বাঁচাতে গিয়ে শ্রদ্ধার সাথে যে মেয়েটির দেখা হয়েছিল সেই মেয়েটিও মুখ ঢেকে আসে অভয়ের বাড়িতে। মেয়েটাকে দেখার পরে অভয়ের মা মনে মনে সন্দেহ করে। শ্রদ্ধা সবাইকে ডেকে খাবার দেয়। শ্রদ্ধা মেয়েটিকে চিনতে পারে। শ্রদ্ধা মেয়েটাকে বলে, আপনি আমার খোঁজ দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। তখন মেয়েটি বলে, তুমি আমার বোনকে খুঁজে পেয়েছো, এটাই অনেক। তখন শ্রদ্ধা বলে, আমাদের কি ভাগ্য দেখুন, আমরা কীর্তিকে বাঁচাতে গিয়ে আমরা বরুণকে হারিয়ে ফেলেছি। মেয়েটা কথা বলতে বলতেই মেয়েটা মাথা ঘুরে পড়ে যেতে লাগে। তখন শ্রদ্ধা গিয়ে মেয়েটিকে ধরে। তখন শ্রদ্ধা মেয়েটিকে হাসপাতালে নিয়ে যায়। মেয়েটি অনেক অসুস্থ হয়। ডাক্তার মেয়েটাকে ইঞ্জেকশন দেয়। তখন মেয়েটা সুস্থ হয়ে যায়। শ্রদ্ধা মেয়েটাকে বলে, আন্টি, আপনার এই অবস্থা কেন? শুধু মেয়েটার নাম জিজ্ঞাসা করে এবং মেয়েটা তখন কান্না করে আর বলে, আমাকে আমার স্বামী বারবার আমাকে মারে, আমাকে ঠিক মতো খেতে দেয় না। তখন মেয়েটার কষ্ট দেখে শ্রদ্ধা বলে, আন্টি, আজ থেকে আপনি আমার সাথেই থাকবেন আর আমি আপনার মেয়েকে খুঁজে এনে দেব। আর অন্যদিকে ঋতু পিসি বরুণের জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করে। আর তখনই সেখানে মেয়েটিকে নিয়ে আসে শ্রদ্ধা। ঋতু পিসি ও মেয়েটিকে দেখে মনে মনে সন্দেহ করে। মেয়েটির মুখ দেখার জন্য ঋতু ফ্যান দিয়ে জোরে বাতাস দেয় এবং মেয়েটির মুখ দেখতে পায় ঋতু। মেয়েটাকে দেখে ঋতু বেশি চমকে যায়। তাহলে কি শ্রদ্ধার সাথে আসা মেয়েটা ত্রিপাঠী পরিবারের কেউ? সেটা তোমরা জানতে পারবে আগামী 491তম পর্বে।